আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উত্তরায় জুলাই গণহত্যার আসামি ওসি শাহ আলম পালানোর ঘটনায় বিক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। গ্রেফতারের রেড অ্যালার্ট, কর্তব্যরত এএসআই বরখাস্ত। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবে নিহত আরো 6টি লাশের সন্ধান। আঘাতজনিত কারণে 5 জনে এবং ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মাইনাসের স্বপ্ন কখনই পূরণ হবে না বললেন আমির খসরু। শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং শুল্ক আরোপে জীবনযাত্রার খরচ বৃদ্ধির আশঙ্কা। বেসামাল চালের বাজার মজুত করে ইচ্ছেমতো দাম বাড়ানোর অভিযোগ। এবং উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় অর্ধশত মানুষকে হত্যার মূল আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। যারা থানা থেকে তাকে পালানোর সুযোগ করে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওসি শাহ আলমের গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। বরখাস্ত করা হয়েছে উত্তরা পূর্ব থানার কর্তব্যরত এএসআইকে। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই বিপ্লবে আওয়ামী দুঃশাসনে যখন উত্তাল ঢাকা, তখন রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। বিশেষ করে বিএনএস সেন্টারের সামনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এমনকি শেখ হাসিনা পালানোর দিনেও চলে ব্যাপক গুলিবর্ষণ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার মামলায় মূল আসামি করা হয় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গ্রেফতার শাহ আলমকে জিজ্ঞাসাবাদের সময় তিনি থানা থেকে পালিয়ে যান। এরপরই বিক্ষোভে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিভাবে এত বড় ঘটনা ঘটল, কে বা কারা পালাতে সহযোগিতা করলো, সেসব প্রশ্ন জোরালো হয়। এই যে প্রশাসন এখনো খুনিরা বসে আছে, তার প্রমাণ হচ্ছে গতকালকে খুনি শাহ আলমকে উত্তরা পূর্ব থানা থেকে ছেড়ে দেয়া। আমরা অতি দ্রুত উত্তরা পূর্ব থানার যে প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে প্রত্যেককে ক্লোজ করে উচ্চতর তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জুম্মা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করেন ছাত্র নাগরিকরা। এরপর সাবেক ওসিকে পালানোর সুযোগ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করে তারা। বর্তমান ওসি সহ সিনিয়র কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যে সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কথা বলেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান। আপনাদের বক্তব্যের তো আমরা সিনিয়রকে জানাবো বলেছি। এই ঘটনার প্রতিকার সবার আগে কে চায়? আমরা চাই। আমার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই কর্তব্যরত এএসআইকে বরখাস্ত করা হয়, ক্লোজ করা হয়েছে ওসি মহিবুল্লাহকেও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা জুলাই বিপ্লবে নিহত 6টি লাশের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই বিপ্লবের শুরুতে কোটা এবং পরে স্বৈরাচার পতনের আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডে মাতে বিগত আওয়ামী লীগ সরকার, তাতে শহীদদের সংখ্যা এখনো অজানা। বাড়ছে শহীদদের তালিকাও। এমন একটা সময় খোঁজ মিলল আরো 6 জনের মরদেহ। 6টি মরদেহই জুলাই গণঅভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানান গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড উপর থেকে নিচে পড়ে মৃত্যু।
মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে মৃতদেহগুলোর ডিএনএ ও মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি। এই যারা ফ্যামিলি এখনো খুঁজে পায়নি, বিভিন্ন যারা মনে করছে গুম হয়েছে বা গণকবরে চলে গেছে, এরা যেন একটু আসে এবং লাশগুলো দেখে। এবং যেহেতু এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে, ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা করতে পারবো, স্যাম্পল মিলাতে পারবো। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বানও জানান হাসান ইনাম। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন দেখছে, তাদের সেই আশা কখনোই পূরণ হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতের সাথে বিএনপির দূরত্ব নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তরুণদের মাঠমুখী করার লক্ষ্য নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 15 বছরে দলীয়করণ করে ক্রীড়াঙ্গন সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে, সেখানে তরুণদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একজোটে কাজ করি। এদিকে 15 বছর পর দেশে ফেরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনীতিকরণের মন গড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। ত্যাগের মধ্য দিয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। -2 কথা যারা বলে, এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে না, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নীতিগতভাবে জামাতের সাথে তেমন কোনো দূরত্ব নেই বিএনপির। দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। যে যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই। আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমমনা জোটের নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। ডাক্তারদের পরামর্শে
দ্রুত চিকিৎসা শুরু হবে। এ সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ ও আলোচনা পরামর্শ করছেন। দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বিভিন্ন সূত্রে জানা গেছে তার পদে বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। এরই মধ্যে টিউলিপের পদের জন্য গণমাধ্যমে উঠে এসেছে অনেকের নাম। এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া সহ দুর্নীতি নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। খালা শেখ হাসিনার পতনের রেশ যেন গিয়ে পড়ল টিউলিপ সিদ্দিকের উপর। বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী। দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার কাঁধে থাকলেও উল্টো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেই। আওয়ামী লীগের একজন সমর্থক ও আবাসন ব্যবসায়ী টিউলিপকে লন্ডনে 7 লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দেন। বিনামূল্যে ওই ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের রাজনীতিতে এখন এটি ব্যাপক আলোচিত বিষয়। এ নিয়ে নানা গুঞ্জন চলছে সেখানকার প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানুষের মধ্যেও। এরই মধ্যে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান দায় নিয়ে পদত্যাগ করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এই অবস্থায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। আন্টির বিরুদ্ধে কখনো একটা কথাও বলে নাই পার্লামেন্টে, এতগুলো হয়ে গেল। তো এই যে একটা অ্যাকিউজেশন আসছে এটা হচ্ছে একটা সিমটম অফ এ বিগার প্রবলেম। আর বিগার প্রবলেম হচ্ছে উনি সত্যি ডেমোক্র্যাট না আসলে উনি অটোক্র্যাট। এই আইডেন্টিটিটা আমরা আইডেন্টিফাই করার জন্যে ইউকে মিডিয়া উঠে পড়ে লাগছে এবং ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টিউলিপ ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে। অন্যদিকে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে টিউলিপ সহায়তা করেছিলেন কিনা তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সাম্প্রতিক শুল্ক বাড়িয়েছে সরকার। চলতি 2024-25 অর্থ বছরে মাঝপথে এসে শুল্ক বাড়ানোর ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সাম্প্রতিক শুল্ক সংশোধিত অধ্যাদেশ 2025 এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধিত অধ্যাদেশ 2025। পরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট বিভাগ গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে মোবাইল সেবার ওপর বেড়েছে সম্পর্ক শুল্ক, ফলে ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। এভাবে পোশাক আউটলেটের বিলে ভ্যাট 7 থেকে বাড়িয়ে 15%, রেস্তোরাঁর বিলে 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়াও বাড়তে পারে ওষুধ, এলপি গ্যাস, বিমান ভাড়া, মিষ্টি, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের দাম। বেসামাল চালের বাজার সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 থেকে 12 টাকা। এক শ্রেণী ব্যবসায়ীরা চাল মজুদ করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এ সময় বাণিজ্য উপদেষ্টার বাজার নিয়ন্ত্রণে আলাদিনের চেরাগ নেই মন্তব্যের কঠোর সমালোচনা করেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে।
আমনের ভরা মৌসুমেও চড়া চালের বাজার, আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কাজে আসছে না কিছুই। প্রতিনিয়ত বেড়েই চলছে প্রধান এই খাদ্যশস্যের দাম। রাজধানীর কারণ বাজারের চালের আড়তে ক্রেতা উপস্থিতি কম। 70 টাকার নিচে মিলছে না ভালো কোনো চাল। কেজিতে মানভেদে চালের দাম 6 থেকে 12 টাকা বেড়েছে। বাজারের এই নাজেহাল অবস্থায় বেকায়দায় ক্রেতা বিক্রেতা উভয়ই। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য ক্রেতাদের মনের আগুনে ঘি ঢেলেছে। আমরা বাঙালি, আমাদের খাদ্য হলো ভাত। ভাতের উপর যদি চালের উপর যদি এত ইয়ে হয়, মানে দাম বাড়ে, সাধারণ পাবলিক তো বাঁচার মতো না, কারণ বেতন তো বাড়ে নাই। মধ্যবিত্তের জন্য বাড়েন, তারপরে কিছু করার নেই। এটাও বাড়বে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত। আর ওই কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিছে, এরা বলে গাড়ির ব্যবসা করে, ফার্সের ব্যবসা করে, প্লটের ব্যবসা করে। এতে চাইলে আসার উদ্দেশ্য কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন যে ওনার কাছে কি যেন বলছেন, জাদুর আলাদিনের চেরাগ নেই, কিন্তু এটা আসলে ওনার এভাবে বলাটা ঠিক না। এটা উনি মনে মনে বলবেন যে ওনার হাতে চেরাগ নাই, কিন্তু পাবলিকের সামনে এটা বলা ঠিক না ওনার, কারণ উনি তো দায়িত্বে আছেন, সবকিছু দায়ভার তো ওনার থাকবেই। ভাতের সাথে মাছ খাবেন, সেখানেও স্বস্তি নেই। রুই, তেলাপিয়া, পাঙ্গাস কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। এখন তো মাছের পুরা সিজন, এখন হিসাবে মনে করেন মাছের দাম আরো 50 টাকা কম কেজিতে হওয়া উচিত ছিল, কিন্তু সেই হিসাবে হচ্ছে না। যে মাছের দাম রেগুলার যে জিনিসটা দেখাইতেছে, ওরা বারবার বলতেছে যে সিন্ডিকেট তো ব্যক্তি যে বিজনেস করতে, সেও তো একটা সিন্ডিকেট, তার সিন্ডিকেটটা ভাঙবে কি? নিম্ন মধ্যবিত্তের জন্য আসলে কষ্টকর হয়ে যাবে, মধ্যবিত্তের জন্য কিছুটা কষ্টকর হয়েই যায়। শীত বাড়ার সাথে সাথে বাজারে বেড়েছে সবজি সরবরাহ, দামও তুলনামূলক কম। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু আপাতত এই সবজি ছাড়া মাছ আর ভাত প্লেটে তুলতে সাধারণ মানুষের খরচ করতে হচ্ছে একটু বেশি। তাই তারা বলছেন সরকারের কাছে আলাদিনের চেরাগ থাকুক বা না থাকুক, আসছে রমজানের মধ্যে এই নিত্যপণ্যের দাম সহনশীল করতে হবে। কেননা অন্য সব সরকারের চেয়েও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দ্বিতীয় দশকে গড়ায় সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে মেলায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, বাণিজ্য মেলা তো বেশ জমে উঠেছে এবং আজকে ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম এবং বেচাকেনা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে আজকে শুক্রবার হয়, বাণিজ্য মেলায় কিন্তু একেবারে লোকারণ্য হয়ে গেছে। অর্থাৎ সারা দেশ থেকে বাংলাদেশ বা মানে দুঃখিত ঢাকা এবং তার আশেপাশের যে জায়গাগুলো আছে, সমগ্র জায়গা থেকে কিন্তু পুরো বাণিজ্য মেলা আজকে কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যেদিকে তাকাই সেদিকে শুধুই লোকারণ্য। আমরা এখানকার বিভিন্ন যেসব দোকানে রয়েছে সব দোকানে গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু দোকানে ক্রেতা সমাগম অনেক বেশি, উপস্থিতি অনেক বেশি তারা দেখছেন এবং বেচা কিনাও কিন্তু অনেক ভালো, তারা এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন যেখানে রয়েছি এখানে মূলত কয়েকটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। এখানে ক্রেতারা আসছেন, তাদের বিভিন্ন যে পছন্দের বা চাহিদার যে পণ্যগুলো রয়েছেন সেই পণ্যগুলো দেখছেন এবং তারা অনেকে কিনছেন, অনেকে দেখে যাচ্ছেন, পরবর্তীতে কিনবেন, দাম জেনে যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তো সব কিছু মিলে আজকে কিন্তু পুরো বাণিজ্য মেলা জুড়ে কিন্তু মানে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে প্রত্যেকটা স্টলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতাদের সমাগম এখানে রয়েছে। তারা এখানে আসছেন, পণ্যের দাম জানছেন এবং নতুন যে পণ্যগুলো আসছে, অর্থাৎ যদি আমি আপনাকে ইলেকট্রনিক্স আইটেম বলি বা অন্যান্য টেকনোলজি যে ডিভাইসের কথা যদি বলি, সেই প্রোডাক্টের কথা যদি বলি, তারা এখানে আসছেন, খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পছন্দের যে পণ্যগুলো সেই পণ্যগুলো কিন্তু সরবরাহ করছেন। তবে আজকে ছুটির দিন হওয়াতে যেহেতু এখানে একসাথে অনেক মানুষের চাপ পড়েছে, সেক্ষেত্রে কিন্তু মেলায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখেছি পুরো সড়ক জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিও ঠিক তেমনি ছিল। তারপরেও কিন্তু মেলায় আসতে পেরে কিন্তু এখানে যারা এসেছেন তারা অনেক খুশি, পছন্দের পণ্য নিচ্ছেন এবং সারা বছর কিন্তু তারা এই বাণিজ্য মেলার জন্য মুখিয়ে থাকেন। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এবং তারা তাদের পছন্দের পণ্য কিন্তু সংগ্রহ করছেন। তো বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাজিয়া। তরিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মেলার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিক ইসলাম।
দেশের কোন নাগরিক এবং জাতিগোষ্ঠী যাতে নিজেদের বঞ্চিত মনে না করে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীতে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষে বর্তমান সরকার বিদায় নেবে বলেও জানান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন ৬৮ কোটি টাকা খরচে নেপালে একটি কালচারাল সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বৌদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ত্বরান্বিত হবে বলে আশা তার। এ সময় সর্বজনীন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শ্রীলঙ্কা থেকে আনা বোধি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে নরওয়ে, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। জুলাইয়ের ৩৬ দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। নেপালের লুম্বিনী, এটা কপিলাবস্তুতে, লুম্বিনী ডিস্ট্রিক্ট, লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন, ওই কালচারাল সেন্টার আমরা দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট আরো কয়েকদিন অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। খুবই ঠান্ডা, ঘর থেকে বার হওয়া যায় না, কোনো কাজ কাম করা যায় না, প্রচুর ঠান্ডা। বাচ্চা কাচ্চা ধরে খুবই আছি ঠান্ডার মধ্যে। এই হাওয়া বাতাসে মানুষজন ভ্যানে ভাড়া উঠতে চায় না, ইনকাম কমে গেছে, এরপরও বাইরে হতে হচ্ছে, যে কষ্টে আছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আমার বাংলাদেশ পার্টির সভাপতি পদে নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আখতারুল আলম জানান, সারা দেশ থেকে মোট ২,৮১০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট দিচ্ছেন। সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন AFM সুলাইমান চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম ও মুজিবুর রহমান ভূঁইয়া। আগামীকাল দলের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। রোটা ভাইরাসের কারণে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা। গত ১৫ দিনে জেলার ICDBRB হাসপাতালে প্রতি ঘন্টায় চিকিৎসা নিচ্ছেন ১৩টি শিশু। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বাড়ায় অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁদপুর মতলবের ICDDRB হাসপাতালে এখন প্রতিদিন গড়ে ৩৫০ ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। গেল ২ সপ্তাহে এই সংখ্যা ৪,৮৭৫ ছাড়িয়েছে। এর মধ্যে ৪,১৩৩ জনের বয়স ৫ বছরের নিচে। দিন থেকে পায়খানা করে, শুধু সাথে বমিও ছিল। তারপরে বেশি অসুস্থ দেখে আজকে সকালে ১২টার দিকে নিয়ে আসছি। ৫ তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিচ্ছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আইছি। বাচ্চার পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা ১২ দিন থেকে। চিকিৎসকরা জানান, শীতে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাধারণত একটা ভাইরাস জনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে। শিশুরা ডায়রিয়া চলাকালীন সময়ে স্যালাইন এবং বেবি জিংয়ের পাশাপাশি অন্যান্য তরল খাবার যেমন ডাবের পানি, চিড়ার পানি, স্যুপ, ভাতের মাড়
ইত্যাদি খাওয়াতে পারবেন। রোগী বাড়লেও সেবা কার্যক্রম স্বাভাবিক আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খাবার স্যালাইনের পুরো প্যাকেট আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতেই অল্প অল্প করে স্যালাইন গুলবেন না, তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে শিশুর মারাত্মক ঝুঁকি হতে পারে। সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। মতলবের এই ডায়রিয়া ও কলেরা হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে এখন 3 গুণ বেশি রোগী ভর্তি হলেও মৃত্যুহার শূন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁদপুরে মেঘনা নদীতে দেখা মিলছে না ইলিশের। জেলার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের আমদানি খুবই কম, এতে হতাশ ক্রেতা ও বিক্রেতারা। অলস সময় পার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও শ্রমিকরা। এদিকে আমদানি কম থাকায় দাম চলে গেছে নাগালের বাইরে। 5 থেকে 600 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। 8 থেকে 900 গ্রামের মাছ 2200 আর 1 কেজি ওজনের মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। মাছের আমদানি কম থাকায় 1 কেজি সাইজের মাছগুলো সিজন বাজারে থাকে 2200 টাকা, এখন হইলো 2800 2700 এরকম যাইতেছে। মাছের দাম বেশি দিকে ক্রেতা খুব কম আসে, আইসা দাম জিগায়া মানুষ অনেকের পর্যন্ত টাকা নেই। ঢাকা থেকেও আরো বেশি মনে হচ্ছে দামটা, সাধ্যের বাইরে। একটু কমলে 2400-2600 টাকা এখানে মাছের দাম, কি করে কিনে। পার্টিক্স খেলার খবর। সিলেটে খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে দুর্বার রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 178 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় রাজশাহী। 67 রানে 4 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে তারা। এরপর ইয়াসিন আলীর 25 বলে 41 আর রায়ান বার্লের 29 বলে 48 রানের ঝড়ে বড় সংগ্রহ পায় এনামুল হক বিজয়ের দল। জবাবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি খুলনার ব্যাটাররা। তাতে 19 ওভার 3 বলে 150 রানে থামে মেহেদী হাসান মিরাজের দলের ইনিংস। সর্বোচ্চ 33 রান আসে আফিফ হোসেনের ব্যাটে। রহমতগঞ্জকে 3-1 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে দু দলই সমান তালে লড়ে, তবে সুযোগ বেশি তৈরি করে মোহামেডান। যদিও প্রতিপক্ষের গোলরক্ষক আহসান হাবিব হতাশ করেন সাদা কালো শিবিরকে, তবে ম্যাচের 45 মিনিটে সব প্রতিরোধ ভেঙে মোহামেডানকে এগিয়ে নেন রাজু আহমেদ জিসান। এরপর 64 মিনিটে ব্যবধান বাড়ান সোলেমান দিয়াবাতে, আর 69 মিনিটে তৃতীয় গোল করেন এমানুয়েল সান্ডে। রহমতগঞ্জের হয়ে 1 গোল শোধ দেন স্যামুয়েল বোয়েটাং। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের চেয়ে 6 পয়েন্টে এগিয়ে গেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। উত্তরায় জুলাই গণহত্যার আসামি ওসি শাহ আলম পালানোর ঘটনায় বিক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। গ্রেফতারের রেড অ্যালার্ট, কর্তব্যরত এএসআই বরখাস্ত। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবে নিহত আর 6টি লাশের সন্ধান। আঘাতজনিত কারণে 5 জন এবং ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মাইনাসের স্বপ্ন কখনোই পূরণ হবে না বললেন আমির খসরু। শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং শুল্ক আরোপে জীবনযাত্রার খরচ বৃদ্ধির আশঙ্কা। বেসামাল চালের বাজার মজুদ করে ইচ্ছে মতন দাম বাড়ানোর অভিযোগ। এবং উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।